আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু ও বিএনপি কর্মী সুমন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহসভাপতি রঞ্জুর স্ত্রী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপি কর্মী সুমন শেখের বাবা বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছিলেন। এই ৩টি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখ সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হবার কথা রয়েছে। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে মৌখিক কোনো আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। এছাড়া শনিবার শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিত করলেও পরে আবার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আমাদের এই ডিজি মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের অপরাধটা কি? আমরা তো স্নাতক দ্বিতীয় বিভাগ, আমরা কেন দশম গ্রেড পাবো না? এক দেশে তো দুই ধরনের বৈষম্য হতে পারে না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। শুরুতেই শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন নূর হোসেন। নূর, আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আর সরকারের পক্ষ থেকে কি আন্দোলনকারী নেতাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে? কি জানা যাচ্ছে? ইফতেখার, আজকে সকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, চলমান কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং এরপরে বেলা যত বাড়ছে ততই আর শিক্ষকদের উপস্থিতি বাড়ছে। তারা দেশের বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন স্কুল থেকে গাড়িতে করে এখানে এসে অবস্থান করছেন এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছেন। তাদের ৩ দফা দাবি জানাচ্ছেন। তাদেরকে দশম গ্রেড প্রদান করতে হবে এবং তারা সহকারী শিক্ষক যারা চাকরি করেন তাদের দীর্ঘ সময় চাকরির পর ১০ বছর ১৬ বছর পরে তাদেরকে এক ধরনের উচ্চতর গ্রেড দেওয়ার, অর্থাৎ যে গ্রেডে তারা জয়েন করেছেন তার থেকে পদোন্নতি দেওয়ার ব্যাপারে তারা আবেদন করছেন, দাবি জানাচ্ছেন। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন সহকারী শিক্ষকদের থেকে ৫০% প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং অন্যদেরকে অন্য ৫০% অন্য এর থেকে নিয়োগ দেওয়া হয়। তাদের দাবি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ প্রধান শিক্ষককে সহকারী শিক্ষক থেকে নিয়োগ দিতে হবে। এই দাবিতে তারা আন্দোলন করছেন। তবে তারা বলতে চাচ্ছেন আসলে দীর্ঘদিন ধরে সরকারের কাছে তারা এই দাবিগুলো জানিয়ে আসছেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তারা অনেক আগে থেকে গত ৬-৭ মাস ধরেই আলোচনা করছেন। তবে সরকার তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে কর্ণপাত করেনি। সেই জন্য তারা আজকের এই কঠোর কর্মসূচিতে গিয়েছেন। তাদের যে চলমান সারা দেশের কর্মবিরতি, সেই কর্মবিরতি পালন করছেন এবং এই ৩ দফা দাবি যতক্ষণ না বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। আজকে বিকেলে ৫টায় শিক্ষক নেতাদের সঙ্গে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকেই তারা এক ধরনের চূড়ান্ত সমাধান চান, প্রজ্ঞাপন চান এবং সেটি যদি তাদেরকে আশ্বস্ত করা হয় সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইফতেখার। নূর, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, এখন যাব রাজশাহীতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি কি প্রভাব ফেলছে, কি বলছেন শিক্ষক ও অভিভাবকরা? ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর
মোহাম্মদপুর টিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় মাঠে আমি এখন অবস্থান করছি। তো আমি সকাল থেকে যেটা দেখেছি যে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে, অর্থাৎ গতকাল যখন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন স্থগিত করা হয়েছে, এ কারণেই অনেক অভিভাবকই আজকে তাদের শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়েছে। তো আমরা যেটা এখানে লক্ষ্য করছি, সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা ক্লাসরুমে যাননি, শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে রয়েছে, তারা লাইব্রেরিতে বসে রয়েছে এবং এই স্কুলের প্রধান শিক্ষক যিনি তিনি একটি শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি পর্যায়ক্রমে অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেখানেও ক্লাস নিচ্ছেন। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে বার্ষিক পরীক্ষার সামনে রেখে এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি, আমি অনেক অভিভাবকের সঙ্গে কথা বলেছি। অভিভাবকদের বক্তব্য হলো যে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, যে তাদের আন্দোলন যদি যৌক্তিকও হয় তো সেই আন্দোলনটা এর আগে করা উচিত ছিল, যেহেতু একেবারে সন্নিকটে চলে এসেছে এই বার্ষিক পরীক্ষা, আর কিছুদিন পরের বার্ষিক পরীক্ষা, মাঝখানে আর কয়েকটা দিন রয়েছে। এই মুহূর্তে তাদের বেশিরভাগ শিক্ষার্থী অভিভাবক যারা তারা খুব প্রকাশ করেছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে এই মুহূর্তে এই ধরনের আন্দোলন করা ঠিক করেনি এবং তাদের যেটা দাবি, অভিভাবকদের যেটা দাবি যে শিক্ষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন যদি যৌক্তিক হয় তবে অতি দ্রুত সরকার সেই দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে যেন ক্লাসে যে পাঠদান সেই পাঠদানের ব্যবস্থা করে দেবে, সেই দাবি তারা জানিয়েছে। এবং আমি এখানকার শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আজকে বিকেলে সচিবালয়ে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠক থেকে সমাধান আসবে বলে তারা বিশ্বাস করছে এবং তাদের বিশ্বাস যে আজকের এই বৈঠকের পর আগামীকাল তারা ক্লাসে ফিরতে পারবে। ইফতেখার। জানছিলাম প্রাথমিক শিক্ষকদের কর্মসূচির খবর। 90-এর দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। সকালে রাজধানীর 0 পয়েন্টে শহীদ নূর হোসেন বেদিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদ নূর হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিলেও দেশে সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শহীদ নূর হোসেন মুক্তিকামী মানুষের প্রেরণা। 24-এ স্বৈরাচার সরকার পতনের পর নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই চর্চা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। যার জন্য আমার ভাই আত্মত্যাগ করছেন বা শহীদ হয়েছেন, সেই গণতন্ত্র যেন প্রতিষ্ঠা পায়। নূর হোসেনের লড়াইটা কিন্তু আজও অব্যাহত আছে। নূর হোসেন যে কারণের জন্য তিনি আত্মাহুতি দিয়েছিলেন, দেখা যাচ্ছে সমাজের গভীরে অনেকেই তারা সেটাকে লালন করছেন। আগামী নির্বাচনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলন ছিল ১৭ বছরের আন্দোলনের ত্যাগের ফসল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাসাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এটা কিন্তু শুধু ৩৬ জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ক্ষতি করে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেবে না সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বন্দর সম্প্রসারণের কাজ করছেন তারা। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন। বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সকল স্টেক হোল্ডার এবং শ্রমিকদের সাথেও কথা হয়েছে। এখন শ্রমিকরা বলছেন তাদের সাথে কথা হয়নি। তারপরও যেহেতু ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে পর্যালোচনার অনুরোধ জানানো হবে। লাইসেন্স নবায়নে জটিলতা ও কর্মী প্রেরণের শর্ত বাতিল সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে বিদেশে কর্মী রপ্তানির এজেন্সিগুলোর সংগঠন বায়ডা। রাজধানীর বৈদেশিক কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর সামনে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।